অনেক প্রতিনিধি আসছিল, ওনারা অনেক সেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর টবর নাই। খাইতে লইতে পারতেছি না, রান্নাবাড়া করতেও পারতেছি না, খুবই কষ্ট। বৃষ্টির দুদিন পরও কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সেলফি তুলেই দায় সারছেন জনপ্রতিনিধিরা। উত্তরে এখনও তলিয়ে নিম্নাঞ্চল। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আলু পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। যে কোনো দেশ থেকে আনতে পারবেন ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্তে ভোক্তার স্বস্তি। রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরে $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা। জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। এবং পদ্মা মেঘনায় দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের, হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন ও নদী দূষণেই কারণ বলছেন মৎস্য বিজ্ঞানীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। টানা বৃষ্টিতে কক্সবাজারে ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। গ্রামগুলো থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। বাসিন্দাদের দাবি, সহায়তা না করে সেলফি তুলে দায় সারছেন অনেক জনপ্রতিনিধি। তবে তালিকা করে টিন, চাল ও নগদ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন পৌর মেয়র। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঠিক পেছনে যেটি দেখা যাচ্ছে সেটি খাল নয়, এটি একটি চলাচলের রাস্তা। কিন্তু টানা ভারী বর্ষণের কারণে এই সড়কটি এখন পরিণত হয়েছে ছোট্ট একটি খালে। টানা 3 দিন পানিবন্দী থাকার পর কক্সবাজারে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। সোলা নাই বললেই চলে। অনেক প্রতিনিধি আসছিল, ওনারা অনেক সেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর টবর নাই। চলাচল রাস্তা হয়ে গেছে ছোট্ট একটা নদী। আমরা খাইতে লইতে পারতেছি না, রান্নাবাড়া করতেও পারতেছি না, এখন খুবই কষ্ট। তবে পৌর মেয়র জানিয়েছেন, নালা দখলকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পৌর কর্তৃপক্ষ। ড্রেনের উপর দোকান বসে রেখেছে এবং বিভিন্ন স্থাপনা করেছে। এগুলো আমরা কালকে থেকে একদম র্যান্ডম যতক্ষণ পর্যন্ত আমরা শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই অভিযান শেষ করে তারপর আমরা ফিরবো। ক্ষতিগ্রস্ত পরিবারদের কিছু ডেউটিন, তারপর কিছু চাল আর নগদ কিছু টাকার জন্য আমরা বরাদ্দ করেছি। টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে কক্সবাজার শহরের 1 নম্বর ওয়ার্ডের 6000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এখনও দুর্ভোগ কমেনি উত্তরের বানভাসী মানুষের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের তীব্র সংকট। কোনো ব্যবস্থা নাই, আমরা খুব অসহায়ভাবে জীবনযাপন করতেছি। গরু ছাগল পালা খুব সমস্যা, বাড়িঘর তলা গেছে। আর এখন আরসাই কেন্দ্র নিয়ে আমরা বসবাস করে খাইতেছি। 15 দিন যাবত ধরে বন্যা পানিতে আমরা খুব কষ্ট আছি। গরু বাছুর আঙ্গতে মরি ধরি শেষ হয়ে গেল, খাওয়া নাই। বাড়িঘর ডুবে থাকায় এখনো বাঁধে আশ্রয় নিয়েছেন অনেক বানভাসী। তাদের অভিযোগ ত্রাণ না পাওয়ার। চলাফেরা খাওয়া খুবই কষ্ট। কল বাথরুম তলায় গেছে গা, বাথরুম তলায় গেছে গা। চেলাচ, পোকামাকড় ওগুলো অনেকগুলো ঘরের ভিতর ঢুকে গেছে। আমরা অনেক ভয়ের ভিতরে আছি। সুরমা নদীর পানি কমলেও সুনামগঞ্জে রাস্তাঘাট, বাড়ির আঙিনা এখনো তলিয়ে। শহরের 10টি আবাসিক এলাকায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও হাওরের পানি নিষ্কাশনী, খাল বন্ধ করে দেয় দুর্ভোগ বলে অভিযোগ তাদের। পরের সাইডে ড্রেনেজ ব্যবস্থাটা একটু ছোট, এই বিলের পানিটা এই বিলে যাইতে পারে না, এইখানে পানিটাও বাড়িতে পারতেছে না, যার দরুন এইখানে একটা জলাবদ্ধতা সবসময় থাকে। কষ্ট করেই আছি এখন, রাস্তাঘাট বেড়া খুব অসুবিধে। খালটি বন্ধ হয়ে রয়েছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে না। এদিকে ধরলা, তিস্তা, দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে। এতে নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ার পর জেগে উঠেছে ক্ষতচিহ্ন। লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করলেও ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা। সরকারি সহায়তার দাবি করছেন তারা। শামিমা শাম্মী, সময় সংবাদ। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আলু পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। দুপুরে রাজধানীর টিসিবি ভবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে যে কোনো দেশ থেকে এই পণ্যের আমদানি অনুমোদন দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সরকারের এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন খুচরা ব্যবসায়ী ও ভোক্তারা। আলু উৎপাদনের উদ্বৃত্তের হিসাব কৃষি মন্ত্রণালয় দিলেও বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে। ভরা থেকে খরা, বছরব্যাপী চড়ে থাকছে পণ্যটির দাম। আলুর বাজার হাই বাজার, আরো দাম বাড়তেছে। দাম থেকে দামে বিক্রমপুরে আনছি, আইনা ব্যস্ত পারতাছি না। দামটা খাইবো, সুন্দরটা খাইবো, কিন্তু দেখতে খারাপটা খাইবো না। খাদ্যদ্রব্য যে জিনিসটা, প্রত্যেকটা জিনিসটা আমরা কিনতে
খুব হিমশিম খাচ্ছে। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। উৎসব পার্বণের চাহিদা বৃদ্ধি কিংবা বৃষ্টি, বন্যা যেন পান থেকে চুন খসলেই দাম বৃদ্ধির খেলায় মেতে ওঠেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। এখন 105, 110 এরকম হয়ে গেছে। পেঁয়াজের দামটা অস্থির হয়ে গেছে। সাধারণ মানুষ তো বাঁচতে পারে না ভাই, এত কিছু দাম হইলে। বাধ্য হয়ে দুই পণ্যের বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানির দ্বার উন্মুক্ত করার তথ্য জানালো বাণিজ্য মন্ত্রণালয়। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল। শনিবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিজেদের পছন্দ মতো যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এটা আমরা ওপেন করে দিলাম, যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এই দুই পণ্যের তুলনামূলক চাহিদা বেশি থাকার পাশাপাশি শুল্ক করের হিসেব কষে আমদানিকারকরা কতটা আগ্রহী হবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কোটা সংরক্ষণের প্রয়োজন আছে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, কোটাকে যৌক্তিক করতে সরকার কাজ করছে। দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে প্রস্তাবিত মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালত যেভাবে নির্দেশনা দেবে সরকার সেভাবেই বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম লিটন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে কোটা সংরক্ষণের যেমন প্রয়োজন আছে, তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সমস্ত কোটা সংরক্ষণ করা আছে সেগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। পড়াশোনা নষ্ট করে আপনারা যেভাবে মাঠে আছেন, আপনাদের প্রতি সিম্পেথি থাকা সত্ত্বেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন। মাঠ থেকে উঠে আসুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সোচ্চার থাকুন। আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই, আমরা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরেই দেশের রিজার্ভে 4 থেকে 6 বিলিয়ন ডলার যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের 650 মিলিয়ন মার্কিন ডলার এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির 1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির 1 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা 2 থেকে 2.5 বিলিয়ন ডলার আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চায় বিলিয়ন ডলার। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের। বন্দরের অপব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য, সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোটাই সহজ হবে।
বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত ৩ লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় ৭০,০০০ কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদের যারা এখন একেবারে অনূর্ধ্ব ১৯ তারা কিন্তু খুব ভালো করছে, মেয়েরা ছেলেরা উভয়। আস্তে আস্তে এই ট্রেনিংয়ের মধ্য থেকে যখন উঠে আসবে, আমরাও পারবো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নৈপুণ্য দেখাতে। আমি আর কিছু না বলে সেটাই বলবো যে আমাদের এই যে এপ্রিলের ২৭ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু। আজকে মাঝখানে প্রচণ্ড গরম ছিল, তো আমি নিষেধ করেছিলাম যে গরমের মধ্যে বেশি খেলাধুলার দরকার নেই, তাহলে হয়তো সকলের শরীর খারাপ হয়ে যাবে। আজকে আমরা এটা সমাপনী করছি অত্যন্ত সফলতার সাথে। এই টুর্নামেন্টটা পরিচালিত করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের খেলাধুলা সব দিক থেকে দেশ এগিয়ে যাক। এবং বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকু থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমার লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। প্রত্যেকটা জেলায়, বড় বড় জেলাগুলিতে ইউনিভার্সিটি করে দিচ্ছি। বহুমুখী শিক্ষার যে সুযোগ সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি শুনতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে ব্রিফ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরাসরি যাচ্ছে সেখানে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসিফ মাহমুদকে। এ পর্যায়ে প্রেক্ষাপট বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো চলছে বা আমরা যে বর্জন করেছি ক্লাস, সে বিষয় অর্থাৎ ছাত্র ধর্মঘটের বিষয় এবং আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার পূর্বের বক্তার আলোচনায় ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন যে সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই কোটা সমস্যা সংকট নিরসন করা, কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকার। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রিফিং। সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী খান তাজদিন হাসান। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।